মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয়কে কোট করেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী বর্তমান সরকারের যে 2026-27 বাজেট এবং সম্পূরক বাজেট, এই বাজেটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মাদক, সিগারেট সহ এসবের দাম বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? এই তথ্য মন্ত্রণালয় থেকেই তো সরবরাহ করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে শুরুতেই মন্ত্রণালয় ভিত্তিক যে বাজেট বরাদ্দ হয়েছে সেখানে একটি বিশেষ খাত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এখানে 2049 কোটি টাকা বরাদ্দ হয়েছে দেখলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তথ্য প্রযুক্তি নিয়ে যেরকম চমৎকার বাজেট হয়েছে তার বিপরীতে চমৎকার ঘটনা ঘটছে না। আমরা গতকাল অত্যন্ত পরিতাপের একটি বিষয় দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী একটি বিষয়কে কোট করেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী বর্তমান সরকারের যে 2026-27 বাজেট এবং সম্পূরক বাজেট, এই বাজেটের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মাদক, সিগারেট সহ এসবের দাম বৃদ্ধির কারণে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম মাননীয় প্রধানমন্ত্রীকে এই টাইপের অসত্য বানোয়াট তথ্য কে সরবরাহ করলো? এই তথ্য মন্ত্রণালয় থেকেই তো সরবরাহ করা হয়েছে। আমি দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি বিগত সময়ে তথ্য বাবার আবির্ভাব হয়েছিল এবং এসব কারণে বাংলাদেশের মানুষ কি পরিমাণ সাফারার হয়েছে সেটি আমরা জাতিগতভাবে দুঃখজনকভাবে অবলোকন করেছি। এই বিষয়টিকে সামনে রেখেই আমি আমার বক্তব্য যেতে চাই। প্রথমেই বলতে চাই, একটি বাজেটের মূল্যায়ন তার ঘোষণার আকার দিয়ে নয়, বরং তার বাস্তবায়ন, সক্ষমতা এবং জনগণের জীবনে প্রভাব দিয়ে করতে হয়। সেই বিচারে এই বাজেট নিয়ে কিছু গুরুতর প্রশ্ন আজকে আমাদের মাঝে রয়ে গেছে। মাননীয় স্পিকার, সরকার 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে এবং এখানে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে। কিন্তু বাস্তবতা হলো গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হয় নাই। 25-26 সালের সংশোধিত বাজেটেও রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে আনতে হয়েছে। তাহলে একই কাঠামো, একই প্রশাসন, একই সীমাবদ্ধতা নিয়ে আগামী সেশনে কিভাবে আরো বড় রাজস্ব সংগ্রহ করা হবে এ প্রশ্নের সন্তোষজনক উত্তর বাজেটে নেই। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, এই বাজেটে ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। এর অর্থ হলো সরকারকে বিপুল পরিমাণ ঋণের উপর নির্ভর করতে হবে। আরো উদ্বেগের বিষয় হলো সুদের পরিমাণ তথা ঋণের সুদ পরিশোধের মাধ্যমেই 1,27,000 কোটি টাকা ব্যয় হবে। অর্থাৎ জনগণের করের একটি বড় অংশ উন্নয়ন, শিক্ষা বা স্বাস্থ্য নয়, বরং অতীতের ঋণের বোঝা বহন করতে হবে। মাননীয় স্পিকার, সরকার 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে। ব্যাংকিং খাতে দুর্বলতা রয়েছে, অথচ যে ব্যাংকিং খাত থেকে একটি বড় অংশের ঋণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বেসরকারি বিনিয়োগের প্রত্যাশিত গতিও বাড়ছে না। এই বাস্তবতায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য কি ধরনের কাঠামোগত সংস্কার করা হবে তা বাজেটে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। মূল্যস্ফীতি আজ সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা। মাননীয় স্পিকার, আমাদের দেশে কয় লক্ষ কোটি টাকার বাজেট করা হচ্ছে, মানুষ কিন্তু সেটি দেখে না, দেখে বাজারে গিয়ে বাস্তবতা। করলার দাম কমেছে কিনা, আলু ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা, খাদ্য, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রেই কিন্তু ব্যয় বেড়েছে। আমাদের নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এই বাজেটে পর্যাপ্ত স্বস্তির কিছু নেই। আমাদের এখানে বারবার উল্লেখ করা হচ্ছে কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন, কিন্তু আলটিমেটলি যদি পণ্যের দাম না কমে, মাননীয় স্পিকার, যে কার্ড দিয়ে যে টাকা সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই খরচ মানুষ বহন করতে হিমশিম খাবে, কোনো ব্যালেন্স করতে পারবে না। মাননীয় স্পিকার, অথচ স্বাস্থ্য খাতে এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। বাংলাদেশের মানুষ এখনো চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজ পকেট থেকে বহন করে। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যেরও একটি বড় কারণ।
এই সব কিছু মিলিয়ে আমরা ফিল করেছিলাম যে 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট পেশ করা হয়েছে, চমৎকার। কিন্তু সেখানে যদি সুশাসন টপিকটুকু থাকতো তাহলে হয়তো আমরা স্বস্তি পেতাম। আজকে দেখছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে টপিকে বিবৃতি দেওয়া হয়েছে, এরকম আরো অসংখ্য টপিক আজকে আমাদের সংসদে 300 ধারায় কেন বিবৃতি দেওয়া হলো না মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। এভাবে যদি একের পর এক সুশাসনের দিকে না দেখে, মানুষের অধিকারের দিকে না দেখে বাজেট পেশ করা হয়, এই বাজেট মানুষকে সন্তুষ্ট করতে পারবে না মাননীয় স্পিকার। সর্বশেষ আমি আপনার কাছে একটু সময় বাড়িয়ে চাই, যদি সুযোগ দেন আমাকে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। change.tv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা,
একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা Online. ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করা, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা